23 জুন 2018 থাইল্যান্ডে ওয়াইল্ড বোর জুনিয়র ফুটবল টিম প্রতিদিনের মতো প্র্যাকটিস করতেছিল। তাদের প্রত্যেকজনের বয়স 11 থেকে 16 বছরের মধ্যেই হবে। ওই দিন তাদের মধ্যে একজন বাচ্চার জন্মদিনও ছিল। সেই জন্মদিন উপলক্ষে তারা থাম লোয়াং কেভে যায় অ্যাডভেঞ্চার করার জন্য। তাদের এই প্ল্যানে তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ একাপোল চাতাওয়াংকেও তারা সামিল করে নেয়। তার বয়সও ছিল মাত্র 25 বছর। তারা তাদের সাইকেল চালিয়ে কেভের সামনে যেয়ে পৌঁছায় এবং সাইকেল কেভের মুখে রেখে তারা কেভের ভিতরে প্রবেশ করে। এই গুহাটা ছিল মায়ানমার এবং থাইল্যান্ডের বর্ডারে মেঘের ভিতরে। এই গুহাটি ছিল প্রায় 10 কিলোমিটার লম্বা এবং তার ভিতরে ছিল উঁচু নিচু অনেক গোলকধাঁধার মতো রাস্তা, যেখানে অনেক দূর নেমে গেছে রাস্তা, আবার কোথাও কোথাও রাস্তা অনেক উপরে উঠে গেছে। বাচ্চারা এই গুহায় আগে পরেও এসে অ্যাডভেঞ্চার করছে, কিন্তু আজকের দিনটি ছিল একদমই ভিন্ন। আজকের দিন যেন তাদের জন্য ছিল একটি ধ্বংসময় একটি দিন। তারা কেবের ভিতর ঢোকার পরই বাইরের আবহাওয়া খুবই বিরূপ হয়ে পড়ে, অনেক ঝড় বৃষ্টি শুরু হয়। তারা কেবের ভিতরে থাকার কারণে বাইরের যে ঝড় বৃষ্টি হচ্ছিল তার সম্পর্কে তারা একদমই অবগত ছিল না। ঝড় বৃষ্টির ফলে পাহাড়ের বাইরে যত পানি সব কেবের ভিতরে ঢুকতে শুরু করে। যখন তারা বুঝতে পারে, কিন্তু তখন অনেক দেরি হয়েছে, তারা অনেকটা সামনে চলে গেছে। এখন পানির উল্টা দিকে তাদের ফিরে যেতে আর কোনো রাস্তা থাকে না, কারণ পানি অনেক তাড়াতাড়ি ভরে যাচ্ছিল কেবের ভিতরে। তাই তারা জীবন বাঁচানোর জন্য গুহার আরো ভিতরে যেতে থাকে এবং যেতে যেতে প্রায় গুহার 4 কিলোমিটার ভিতরে তারা ঢুকে পড়ে। কেবের ভিতরে উঁচু নিচু রাস্তা, ঘোলা পানি, অন্ধকার এবং নামমাত্র অক্সিজেন তাদের যেন জীবন দুর্বিষহ করে ফেলছিল। অন্যদিকে বৃষ্টির পানি বন্যার মতো করে কেবের ভিতরে আস্তে আস্তে ভরতে শুরু করে। এখন তাদের অ্যাডভেঞ্চার তাদের জীবনের কাল হয়ে দাঁড়ায়। একদিকে বাচ্চারা কেবের ভিতরে আটকে দুর্বিষহ অবস্থায় ঠেকে পড়ে, অন্যদিকে তাদের পিতামাতা তাদের ঘরে না ফেরা নিয়ে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। গুহায় যাওয়ার প্ল্যান একদমই গোপনীয় ছিল, তাই তাদের খবর তাদের পিতামাতা জানতো না যে তারা গুহায় গিয়েছে। সন্ধ্যা হয়ে রাতের অন্ধকার নেমে থাকে। প্যারেন্টসরা চিন্তিত হয়ে হেড নোবরা কাথাওয়াংকে ফোন করে, কিন্তু নোবরা কাথাওয়াং বাচ্চাদের সম্পর্কে কোনো খোঁজ খবর জানতো না। তাই তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ একাপোল সহ সকল বাচ্চাকে ফোন দেয়, কিন্তু তাদের কারোর সাথেই তিনি যোগাযোগ করতে পারে না। চিন্তিত কোচ একে একে সবাইকে ফোন করতে থাকে। তখন একটি ছোট বাচ্চার সাথে কথা হয়, যে ওই দিন ওই কেভে যাওয়ার প্ল্যান থাকলেও তিনি যায় না। সে তাকে জানায় যে সকল বাচ্চা কেভে অ্যাডভেঞ্চারের জন্য গিয়েছে। পিতামাতা খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেই কেভের সামনে যায় এবং যেয়ে দেখে তাদের সাইকেল রাখা, কিন্তু বাচ্চাদের কোনো খোঁজ ছিল না। তখন বর্ষাকাল ছিল, আর বর্ষাকালের সময় কেভে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। তাই তখনকার গভর্নমেন্ট বর্ষাকালের সময় 3-4 মাস কেভে যাওয়ার অ্যাডভেঞ্চার সম্পূর্ণরূপে বন্ধ রাখতো। তারা মনে করে অতিরিক্ত বৃষ্টির কারণে বাচ্চাগুলো হয়তো এদিক ওদিক আশ্রয় নিছে, সেজন্য তারা এদিক ওদিকে তাকিয়ে তাদের ডাকতে থাকে। যখন তারা গুহার দিকে লক্ষ্য করে দেখে গুহায় সম্পূর্ণ পানি ভরে গেছে। তখনও প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং কেভের ভিতর পানি ঢুকতেছিল। ওনারা বুঝতে পারে যে তাদের বাচ্চা এই কেভের মধ্যে আটকা পড়েছে। এখন তারা সম্পূর্ণ মৃত্যুর মুখে হাবুডুবু খাচ্ছে। এরপরই শুরু হয় 13 বাচ্চাকে উদ্ধার করার অসম্ভব এক রেস্কিউ মিশন, যাতে সামিল হয়েছিল পুরো 17টি দেশ, যাতে অংশ নিয়েছিল 100 জন কেভ ড্রাইভার্স, 2000 সোলজার এবং প্রায় 10,000 ভলেন্টিয়ার। এই রেস্কিউ মিশনটি ছড়িয়ে পড়ে সারা বিশ্বে এবং সারা বিশ্বের মিডিয়া লোমহর্ষকর এই রেস্কিউ মিশনের দিকে এক নজরে তাকিয়ে থাকে কি হবে। এই লোমহর্ষকর রেস্কিউ মিশন সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। Thailand's lost boys, the soccer team trapped in the flooding cave. There is danger in every drop. Where these boys were trapped is really a very, very remote place. At the mouth of the cave, now blocked by raging floodwaters. Voice is a long and exhausting job, involving dozens of Thai and foreign divers. Billionaire entrepreneur Elon Musk has a method to save the Thai youth soccer team trapped in a cave. এই ঘটনার তথ্য যখন স্থানীয় রেস্কিউ টিমের কাছে পৌঁছায়, তখনই তারা একটি অপারেশন শুরু করে। রেস্কিউ টিম কিভাবে এটি শুরু করবে তার কোনো প্রমাণ বা তার কোনো অপশনই ছিল না তাদের কাছে। কেভের ভিতরে নেটওয়ার্ক না থাকার কারণে ভিতরের বাচ্চাগুলো কেমন আছে, কিভাবে আছে, বেঁচে আছে কিনা এরকম কোনো নিউজও তারা পাচ্ছিল না। আর যদি তারা বেঁচে থাকে তাহলে এই অন্ধকার কেভের মধ্যে খাওয়া দাওয়া এবং পানি ছাড়া তারা কিভাবে কত সময় বেঁচে থাকবে তারও কোনো গ্যারান্টি ছিল না। এত প্রশ্নের মাঝে আরো ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে এই বৃষ্টি, যা এখনো থামছিল না। আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই বৃষ্টি মাত্র শুরু হয়েছে, এরকম আবহাওয়া আরো 3-4 মাস একই রকম ভাবে থাকবে। তাই যত দ্রুত সম্ভব বাচ্চাদের কেভ থেকে বের করতে হবে। তাই সেখানকার অথরিটি তাড়াতাড়ি একটি রেস্কিউ টিম এবং সেখানকার নেভি টিমকে তারা জয়েন করায়। কেভের বাইরে তারা টেম্পোরারি বেস বানায় এবং সেখান থেকে তারা মিশন অপারেট করা শুরু করে। বাচ্চাদের পরিবার বাইরে দাঁড়িয়ে কান্না করতে থাকে এবং তারা দুশ্চিন্তায় মগ্ন থাকে। তাদের চিন্তা আরো বেড়ে যায় যখন একটি রেস্কিউ টিম ভিতরে যে আবার বাইরে ফিরে আসে। কেভের ভিতরে তারা বাচ্চাদের ফুটপ্রিন্ট দেখতে পায়, কিন্তু বাচ্চাদের নাম ও নিশান আশেপাশে কোথাও ছিল না। রেস্কিউ টিম অনুমান লাগায় যে বাচ্চারা জীবন বাঁচাতে হয়তো এই সরু রাস্তা দিয়ে আরো ভিতরে চলে গেছে, কিন্তু কতটা ভিতরে গেছে এখনো তা অজানা। গোয়ার ভিতরে তখনও অনেক পানি। রেস্কিউ টিম এই পানির মধ্যে ঝাঁপিয়ে পড়ে এবং পানি এতটাই ঘোলাটে ছিল যে তাদের নিজেদের হাতও দেখা যাচ্ছিল না। সামনে যে এক পর্যায়ে দেখে পানি কেভের উপরিতলা ছুঁয়ে গেছে। এত সরু কেভের মধ্যে ডাইভিং টিমের ডাইভিং করার কোনো এক্সপিরিয়েন্স ছিল, কারণ তাদের প্র্যাকটিস করানো হতো খোলা সমুদ্রের মাঝে। তাই তারা আর সামনে যেতে পারে না এবং তারা
সেখান থেকে পেছনে ফিরে চলে আসে। কেবের ভিতরে তখনও অনেক পানি ঢুকছিল, যা আরো বড় সমস্যার সৃষ্টি করতেছিল। তাই সেই পানিগুলো বের করতে বড় বড় পাম্প আনা হয়। এই পাম্পগুলো প্রতি ঘন্টায় প্রায় 10,000 লিটার পানি বের করতেছিল। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল যত পরিমাণ পানি বের করতেছিল তার চেয়ে 3-4 গুণ বেশি পরিমাণ পাহাড় থেকে পানি কেবের ভিতরে ঢুকতেছিল। অতিরিক্ত পানির কারণে কেবের সামনের গেট দিয়ে কেবের ভিতরে ঢোকা সম্ভব হচ্ছিল না। তাই রেস্কিউ টিম বিভিন্ন জায়গা দিয়ে হেলিকপ্টার নিয়ে ঘুরে ঘুরে ঢোকার চেষ্টা করে। বিভিন্ন জায়গা দিয়ে ড্রিল করে করে ড্রোন মেশিন ঢুকিয়ে তাদের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে, কিন্তু কোথাও সেই বাচ্চাদের লোকেশন তারা খুঁজে পাচ্ছিল না। কেবের ভিতরে প্রবেশ করা পানি এবং সরু রাস্তা কেবের ভিতরে ঢোকা অসম্ভব করে দিচ্ছিল। তাই বারবার রেস্কিউ টিমের সব প্ল্যান ব্যর্থ হচ্ছিল। এত খারাপ অবস্থার মধ্যে একটি ভালো খবর ছিল যে তখনকার সময় সেখানে একজন ব্রিটিশ ড্রাইভার ছিল, যার 40 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে ড্রাইভিং এর। উনি কয়েক বছর ধরে এই থাইল্যান্ডে ছিল এবং কয়েকবার তিনি এই কেবের ভিতরে এক্সপ্লোরও করেছিল। তাই তিনি যখন এই নিউজ পায় সঙ্গে সঙ্গে তিনি এই কেবের কাছে চলে আসে। তারপর ভার্নাট নিজে ড্রাইভিং করতে করতে কেবের ভিতরে যায় এবং কিছু দূর যাওয়ার পর তিনিও ফেরত আসে এবং তিনি বুঝতে পারে যে এই মিশন সহজ হতে যাচ্ছে না। তাই তিনি তখনকার থাইল্যান্ড গভর্নমেন্টকে বলে, আপনি ব্রিটিশ এক্সপার্ট ড্রাইভারদের জন্য ব্রিটিশ সরকারের সাথে যোগাযোগ করুন। এর মধ্য দিয়ে 4 দিন অবহিত হয়ে যায় এবং ভিতরে আটকে থাকা বাচ্চাদের বাঁচার সম্ভাবনা আস্তে আস্তে কমতে থাকে। সারা দুনিয়ার মিডিয়াতে এটি তোলপাড় সৃষ্টি করে এবং প্রায় 17টি দেশ এই রেস্কিউ মিশনে সাহায্য করার জন্য এগিয়ে আসে। সারা দুনিয়া থেকে এক্সপার্ট আসতে শুরু করে, যার ফলে একটু রেস্কিউ মিশনে প্রোগ্রেস দেখা শুরু হয়ে যায়। দেখতে দেখতে প্রায় 8 দিন চলে যায়, কিন্তু এখনো বাচ্চাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। এখন সবচেয়ে বড় প্রশ্ন এটা হয়ে দাঁড়ায় যে এই 8 দিন পর্যন্ত বাচ্চাগুলো এখনো ভিতরে জিন্দা আছে কিনা। তারপরও সারা দুনিয়ার এক্সপার্টরা বাচ্চাগুলোকে উদ্ধার করার জন্য লেগেই থাকে। 1 জুলাই 2018 9তম দিনে একটি আশার আলো দেখা যায়, কারণ ওই দিন বৃষ্টি থেমে যায় এবং সূর্যের আলো উঠতে থাকে, যার ফলে ওয়াটার ট্যাঙ্কের মাধ্যমে প্রায় 700 মিটার এরিয়ার পানির লেভেল খুবই কম করে ফেলে। তারা তাদের অগ্রগতি আরো বাড়িয়ে ফেলে এবং তারা দ্রুত কাজ করতে শুরু করে, যার ফলে তারা ওই 700 মিটার এরিয়ার সামনে যে একটি বেস ক্যাম্প তৈরি করে, যার নাম দেওয়া হয় চেম্বার 3। চেম্বার 3 থেকে মিশন অপারেট করতে করতে তারা সামনে এগিয়ে থাকে। পানি এতটাই ঘোলা ছিল যে তারা সামনের কিছুই দেখতে পাচ্ছিল না। তারপরও সরু আঁকাবাঁকা রাস্তা দিয়ে তারা ড্রাইভ করতে করতে সামনে যেতে থাকে। তারা সামনে এগোনোর সময় পেছনে একটি রশি ছেড়ে ছেড়ে আসছে, যাতে তারা এদিক ওদিক হারিয়ে নেওয়া যায় এবং গুহা কয়েকটা রাস্তা দিয়ে যায়। তারা বিভিন্ন কোঅর্ডিনেট অনুযায়ী একজন আরেকজনের সাথে কথা বলতে বলতে এদিক ওদিকে খুঁজতে থাকে। তারা অনুমান লাগায় যে বাচ্চাগুলো পানি থেকে বাঁচার জন্য কোনো উঁচু জায়গায় অবস্থান নিয়েছে। তাদের অনুমান অনুযায়ী বাচ্চাদের পাতায় বিছে থাকার সম্ভাবনা অনেক বেশি ছিল, তাই তারা ওইদিকে আগাতে থাকে। জন এবং রিক্স কয়েক ঘন্টা ড্রাইভ করে ওইখানে পৌঁছায়, কিন্তু সেখানে যে তারা বাচ্চার কোনো ট্রেস পায় না। তারা আগেই অনুমান লাগিয়েছিল বাচ্চাদের বেঁচে থাকার পার্সেন্টেজ সর্বোচ্চ 10, কিন্তু ওই বিচে যখন তাদের না পায় তখন তারা আরো নিরাশায় ভোগে। জন এবং রিক্স আরো সামনে যেতে চায়, কিন্তু তাদের অক্সিজেন লেভেল সামনে গেলে হয়তো তারা ফিরে আসতে পারবে না। তারপরও তারা অক্সিজেন লেভেল ম্যানেজ করে করে সঠিক ব্যবহার করে তারা সামনে এগোতে থাকে। তারা আরো 400 মিটার সামনে যায় এবং সামনে যেয়ে কোনো একটা উঁচু জায়গায় তারা কিছু মানুষের গন্ধ পায়। তারপর তারা দ্রুত টর্চ জ্বালায় এবং টর্চ জ্বালায় যা দেখতে পায় তার আশা প্রায় তারা 10 দিন ধরে করতে। সেখানে 13টি বাচ্চাই বেঁচে ছিল এবং তারা এই খবরটি যখন উপর দেয় সবাই খুশিতে আত্মহারা হয়ে যায়। এখন তাদের মাথায় একটা প্রশ্ন আসছে, তারা এই বাচ্চাগুলোকে এখান থেকে কিভাবে রেস্কিউ করবে, কারণ রেস্কিউ করা সবচেয়ে বড় একটি সমস্যা হয়ে দাঁড়ায়। বাচ্চাগুলোকে খুঁজতে যতটা কঠিন সময় পার করতে হয়েছে তার চেয়েও 1000 গুণ কঠিন সময় হচ্ছে তাদের এখান থেকে বের করা। আর তখন ছিল বর্ষার মৌসুম। আগামী 3-4 মাসে এই বর্ষার মৌসুম শেষ হবে না এবং বৃষ্টি কমবে না। রেস্কিউ করার মিশনটা এখন সবচেয়ে ভয়ানক মিশন হতে চলেছে। একটি ভিডিওতে সম্পূর্ণ ঘটনা আলোচনা করা সম্ভব নয়, তাই আমরা আগামী ভিডিওতে জানবো কিভাবে এই 10 দিন ধরে এই বাচ্চাগুলো এখানে বেঁচে থাকলো এবং কিভাবে এত কঠিন মিশনে তারা রেস্কিউ হতে পারলো কিনা এবং তাদের ভবিষ্যৎ কি হলো। সম্পূর্ণ ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক করে কমেন্ট করে আমাদের জানান। আর এরকম অন্যান্য রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করে আসুন।